ওকে, সো আমরা গত ক্লাস শেষ স্যার করেছিলাম। গত ক্লাসেরটা কি আপলোড দেওয়া হয়েছে? স্যার গত গত ক্লাস ক্লাসের বৃহস্পতিবার। না না না, এটা আজকে পাবে। ঠিক আছে, কেননা এটা আমাদের 9 নম্বর লেকচারটাই এখনো রান করছে, তো এটা শেষ হওয়ার পরে হচ্ছে এটা আপলোড করবো, কারণ আমরা বিভিন্ন সময় পিপিটি স্লাইডের মধ্যে চেঞ্জ করি। সো ঠিক আছে। চেঞ্জটা যদি আগে যদি আপলোড করে দিই তাহলে তো সেই চেঞ্জটা তোমরা দেখতে পাবে না। ঠিক আছে, এই জন্য হচ্ছে একটা লেকচার শেষ হওয়ার পরে সেটা আপলোড করি। ওকে, আচ্ছা। সো যেটা বলছিলাম যে আমরা গত ক্লাস শেষ জি। হয়েছিল কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর অ্যান্ড ইনহেরিটেন্স, এবং সেখানে আমরা মূলত যেটা দেখেছিলাম যে কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর দুইটাই অ্যাকচুয়ালি কল হয়ে থাকে যদি আমাদের মাল্টিপল ইনহেরিটেন্স বা মাল্টি লেভেল ইনহেরিটেন্স যদি হয়ে থাকে। সো মাল্টিপল ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমরা মূলত ব্যাপারটা দেখতেছিলাম যে 2 বা ততোধিক ক্লাস থেকে যদি আমার আরেকটা ক্লাস যদি আমি ডিরাইভ করি, তাহলে কি অর্ডারে তাদের মধ্যে হচ্ছে কনস্ট্রাক্টর গুলো কল হয় বা ডিস্ট্রাক্টর গুলো কিভাবে কল হয়। সো এবং এটা এক্সাম্পলটা আমরা দেখছিলাম যে আমরা আউটপুট দেখে যদি যদি দেখি, তাহলে কনস্ট্রাক্টিং বেস ক্লাস, কনস্ট্রাক্টিং ডিরাইভ ক্লাস, আবার ডিস্ট্রাক্টিং ডিরাইভ ক্লাস, ডিস্ট্রাক্টিং বেস ক্লাস। আচ্ছা, জাস্ট এ সিম্পল এক্সাম্পলটার আউটপুট ছিল এরকম যে ফার্স্টে হচ্ছে আমাদের বেস ক্লাস থেকে হচ্ছে ইনিশিয়ালাইজেশন গুলো শুরু হয়, মানে বেস ক্লাসের কনস্ট্রাক্টর আগে কল হয়, তারপর ডিরাইভ ক্লাস। বাট যদি ডিস্ট্রাক্টরের কলের কথা যদি চিন্তা করি, ডিস্ট্রাক্টর কলটা হচ্ছে রিভার্স অর্ডারে, মানে কি আগে হচ্ছে ডিরাইভ ক্লাসের ডিস্ট্রাক্টর কল হবে, তারপরে হচ্ছে বেস ক্লাসের ডিস্ট্রাক্টর কল হবে। সো আজকে আমরা শুরু করব হচ্ছে মূলত হচ্ছে প্যারামিটার পাস করা। ঠিক আছে, আমরা যদি প্যারামিটার যদি পাস করতে চাই, ফর এক্সাম্পল আমাদের ডিরাইভ ক্লাসের মধ্যে প্যারামিটার থাকতে পারে, বেস ক্লাসের মধ্যে প্যারামিটার থাকতে পারে, যদি মাল্টি লেভেল বা মাল্টিপল ইনহেরিটেন্স যদি হয়ে থাকে তাহলে একাধিক বেস ক্লাসে সেখানে ব্যাপার চলে আসবে, তাহলে একাধিক বেস ক্লাসের মধ্যে আমাদের প্যারামিটার পাস করা লাগতে পারে। সো সেই ক্ষেত্রে আমাদের প্যারামিটার গুলো আমরা কিভাবে পাস করব বা আর্গুমেন্ট গুলোতে প্যারামিটার গুলোর ভ্যালু গুলো কিভাবে প্রোভাইড করব, এটা হচ্ছে আমাদের মূলত আজকের ডিসকাশন। সো যখনই হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন দরকার হয় তখনই হচ্ছে আমাদের, বা যখন হচ্ছে আমরা অবজেক্ট তৈরি করি তখনই কিন্তু আমাদের কনস্ট্রাক্টর কল হয়ে যায়। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে প্যারামিটার থাকে, আচ্ছা, এবং তখনই হচ্ছে এই প্যারামিটার গুলো আমাদের অবশ্যই প্রোভাইড করতে হবে আর্গুমেন্টের মাধ্যমে, যাতে করে হচ্ছে আমাদের যখনই কনস্ট্রাক্টরটা কল হয় সে যেন ওই পার্টিকুলার ভ্যালু দিয়ে যাতে অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করে ফেলতে পারে। আচ্ছা, সো আমরা নর্মালি হচ্ছে কনস্ট্রাক্টরের মাধ্যমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন করে থাকি, এবং সেই কারণেই হচ্ছে বেস ক্লাসের মধ্যেও কনস্ট্রাক্টরের মধ্যে প্যারামিটার থাকতে পারে, ডিরাইভ ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যেও প্যারামিটার থাকতে পারে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে যদি ডিরাইভ ক্লাসে যদি অবজেক্ট তৈরি করি, সো ডিরাইভ ক্লাসের যখন অবজেক্ট তৈরি করতেছি খুব সিম্পলি ডিরাইভ ক্লাসের অবজেক্টের সাথে কিন্তু ডিরাইভ ক্লাসের প্যারামিটার পাস করে দিতে পারি। বাট প্রবলেম হচ্ছে আমরা যেহেতু বেস ক্লাসের কোনো অবজেক্ট এখানে তৈরি করছি না, তার বেস ক্লাসের কনস্ট্রাক্টরের যে প্যারামিটার ভ্যালু সেগুলো কিভাবে পাস করব, এটাই হচ্ছে মেইন কনসিডারেশন। সো এই জন্য টু পাস আর্গুমেন্টস টু এ কনস্ট্রাক্টর ইন এ বেস ক্লাস, আমরা এই জন্য যেটা করি একটা এক্সপান্ডেড ফর্ম ব্যবহার করি ডিরাইভ ক্লাসের কনস্ট্রাক্টরের। An expanded form of the derived class constructor declaration is used that passes along arguments to one or more base class constructor। ঠিক আছে, আমার যতগুলো বেস ক্লাস আছে প্রত্যেকটার যদি যেটারই কনস্ট্রাক্টরে যদি কোনো প্যারামিটার থেকে থাকে প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদাভাবে হচ্ছে প্যারামিটার পাস করতে পারি, এবং এই জন্য যেটা বলা হচ্ছে আমরা নর্মালি ডিরাইভ ক্লাস যেভাবে তৈরি করে থাকতাম বা করে থাকি সেটার একটা এক্সপান্ডেড ফর্ম আমরা এখানে ব্যবহার করব। সেই এক্সপান্ডেড ফর্ম বলতে কি বোঝানো হচ্ছে, নর্মালি আমরা কিভাবে ডিরাইভ ক্লাস তৈরি করি, আমরা ডিরাইভ ক্লাস তৈরি করি ডিরাইভ ক্লাসের নাম মানে ক্লাস, দেন হচ্ছে ডিরাইভ ক্লাসের নাম, দেন কোলন দিয়ে হচ্ছে একে একে ক্লাসের নামগুলো, যেই যে কয়টা বেস ক্লাসকে হচ্ছে আমরা ইনহেরিট করছি। সো ফর এক্সাম্পল এটা একটা বেস ক্লাস, কমা দিয়ে আরেকটা বেস ক্লাস, এইভাবে আমরা কিন্তু মাল্টিপল ইনহেরিটেন্সকে অ্যাচিভ করছিলাম। ঠিক আছে, 2 বা ততোধিক বেস ক্লাসকে নিয়ে যদি নতুন একটা ডিরাইভ ক্লাস যদি তৈরি করি। ঠিক আছে, সো আমাদের সিনট্যাক্সটা ছিল হচ্ছে এরকম যে ফার্স্ট হচ্ছে ডিরাইভ ক্লাসের নাম, তারপরে কোলন দিয়ে একে একে যে বেস ক্লাসগুলোকে যেই ফরম্যাটে যেই অ্যাক্সেস মডিফায়ারের মাধ্যমে সে হচ্ছে
ডিরাইভ করছিল সেই নামগুলো আমরা একে একে প্রোভাইড করতাম। ঠিক সিমিলার ওয়েতে কনস্ট্রাক্টরটাও যখন আমরা কল করব, ঠিক আছে? ডিরাইভ ক্লাসের কনস্ট্রাক্টরটা যখন আমরা কল করব, এই একই রকম একটা সিনট্যাক্স আমরা ব্যবহার করব যেটা বলা হচ্ছে ডিরাইভড কনস্ট্রাক্টর। মানে আমার ডিরাইভ ক্লাসে যেটা অবজেক্ট তৈরি করছে সেই ডিরাইভ ক্লাসের কনস্ট্রাক্টর, তার জন্য আর্গুমেন্ট লিস্ট কোলন দিয়ে একে একে যেই বেস ক্লাসগুলো আমার এখানে ইনহেরিট করা হয়েছে এই ডিরাইভ ক্লাসটা তৈরি করতে গিয়ে তাদের প্রত্যেকটার জন্য আলাদাভাবে বেস ক্লাসের আর্গুমেন্ট গুলাকে আমরা প্রোভাইড করব, মানে তাদের কনস্ট্রাক্টর গুলোকে ইন্ডিভিজুয়ালি কল করব। সো এখানে যদি ৩টা বেস ক্লাসকে যদি ইনহেরিট করে থাকি এই ডিরাইভ ক্লাসটা তৈরি করার জন্য, তাহলে প্রথমে ১, তারপর ২, তারপর ৩, এই প্রত্যেকটা বেস ক্লাসের কনস্ট্রাক্টরকে আমরা কল করব। এবং তারপরে হচ্ছে অ্যাকচুয়ালি আমার এই ডিরাইভ ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে যেই কাজ হওয়ার কথা, মানে ডিরাইভ ক্লাসের কনস্ট্রাক্টরের বর্ণনা বা হচ্ছে বডি হচ্ছে এখানে থাকবে। বাট এইখানে কনস্ট্রাক্টরের সাথে নরমালি হচ্ছে যেটা বললাম যে কনস্ট্রাক্টর ডেফিনিশন আমাদের এখানে শেষ হয়ে যেত। বাট এই অংশটাকে আমরা বলছি হচ্ছে এক্সপান্ডেড ফর্ম। ঠিক আছে? সো এক্সপান্ডেড ফর্ম বলতে কি বোঝানো হচ্ছে? সো এই বেস ক্লাস এবং এইখানে যে কয়টা বেস ক্লাস আমাদের আছে, ঠিক আছে? তার প্রত্যেকটাই হচ্ছে আমার এইটার সাথে হচ্ছে রিলেটেড বা এই ডিরাইভড ক্লাসটা এদেরকে ইনহেরিট করেছে। সো প্রত্যেকটার জন্য আমার কনস্ট্রাক্টর কলটা ওই বেস ক্লাসগুলোতে যেইভাবে ছিল, ঠিক আছে? ওই বেস ক্লাসগুলোর কনস্ট্রাক্টর ডেফিনিশনটা যেইভাবে ছিল ঠিক একই রকমভাবে এখানে আমার প্রত্যেকটাকে তাদের করসপন্ডিং আর্গুমেন্ট ভ্যালু দিয়ে হচ্ছে কনস্ট্রাক্টর গুলোকে কল করতে হবে। এবং এটার ভিতরে যদি আমাদের কোনো প্রসেসিং এর যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে সেই কাজটা আমরা এখানে করার চেষ্টা করব। আচ্ছা, সো এইটাকে আমরা আরেকটু ইয়ে করার চেষ্টা করি। যেটা বলার চেষ্টা করা হচ্ছে, ইফ এ বেস ক্লাস কনস্ট্রাক্টর টেকস প্যারামিটার, then it's the responsibility of the derived class constructor to collect them and pass them to the base class constructor. ঠিক আছে? সো আমি যেহেতু ডিরাইভ ক্লাস তৈরি করছি বেস ক্লাসগুলো থেকে বা বেস ক্লাসের ডিরাইভ ক্লাসে অ্যাকচুয়ালি অবজেক্ট তৈরি করতেছি, তাহলে আমি কল করছি শুধুমাত্র ডিরাইভ ক্লাসের কনস্ট্রাক্টরকে। আমার কিন্তু সরাসরি বেস ক্লাসের কনস্ট্রাক্টর কল হচ্ছে না। তাহলে এই বেস ক্লাস যেহেতু আমার হচ্ছে এখানে ব্যবহার হবে, ডিরাইভ ক্লাসের মধ্যে আমরা জানি বেস ক্লাসগুলোর সকল প্রপার্টি ইনহেরিটেড অবস্থায় চলে আসে। তার মানে হচ্ছে আমার বেস ক্লাসের যে সমস্ত ডাটা মেম্বারগুলো আছে তাদের মধ্যে অবশ্যই ভ্যালু থাকতে হবে যদি আমি ব্যবহার করতে চাই। এই জন্য আমাদের ডিরাইভ ক্লাসে কনস্ট্রাক্টরের মেইন রেসপন্সিবিলিটি হচ্ছে তার যে সমস্ত বেস ক্লাসগুলোকে সে ইনহেরিট করছে, তাহলে সেই হচ্ছে ওইগুলাকে ইনিশিয়ালাইজ করার ব্যবস্থা করতে হবে। এই কথাটাই এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আমাদের ডিরাইভ ক্লাস কনস্ট্রাক্টরের রেসপন্সিবিলিটি হচ্ছে বেস ক্লাস কনস্ট্রাক্টর গুলোকে ইনিশিয়ালাইজেশনের ব্যবস্থা করা। So it is permissible for both the derived class and the base class to use the same argument. মানে কি বলার চেষ্টা করছি আমরা, ডিরাইভ ক্লাসের অবজেক্টের জন্য আমরা যে সমস্ত আর্গুমেন্ট গুলো ব্যবহার করছি আমি চাইলে সেই ভ্যালু দিয়েই আমার বেস ক্লাসের কনস্ট্রাক্টরকে ইনিশিয়ালাইজ করতে পারি। ঠিক আছে? সো এই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। ঠিক আছে? আমার যদি মনে হয়ে থাকে বা যদি আমার অবজেক্টটা যদি এরকম হয়ে থাকে যে ডিরাইভ ক্লাস কনস্ট্রাক্টর যে ভ্যালুটা নিচ্ছে সেটাই বেস ক্লাসের ভ্যালু হিসেবে ব্যবহৃত হবে বা ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে আমরা সেটাকেও ব্যবহার করতে পারি। ঠিক আছে? আর এটাকে যদি আমরা চাই আলাদা ভ্যালু দিতে সেটা তো মোস্ট ওয়েলকাম, সেটাও হতে পারে। দুইভাবেই সেটা হতে পারে। যেটা বলা হচ্ছে যে ডিরাইভ ক্লাসের কনস্ট্রাক্টরের ভ্যালু দিয়ে আমি বেস ক্লাসের কনস্ট্রাক্টরকেও ইনিশিয়ালাইজ করতে পারি অথবা আলাদা ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারি। It is also possible for the derived class to ignore all arguments and just pass them along to the base class. ঠিক আছে? সো আমার derived ক্লাসের মধ্যে কোনো ধরনের ইনিশিয়ালাইজেশনের প্রয়োজন নাই, কিন্তু বেস ক্লাসের মধ্যে ইনিশিয়ালাইজেশনের প্রয়োজন আছে। সো এরকম ক্ষেত্রে কি হতে পারে যে আমার ডিরাইভ ক্লাসের যে কনস্ট্রাক্টর তার সে আসলে কোনো আর্গুমেন্ট ভ্যালু নিচ্ছে না বা তার কোনো প্যারামিটার নাই, কিন্তু সে যেই বেস ক্লাসগুলোকে ইনহেরিট করেছে সেখানে এক বা একাধিক বেস ক্লাসের মধ্যে হচ্ছে আমার প্যারামিটার পাস করতে হয় বা তাদের কনস্ট্রাক্টরের মধ্যে প্যারামিটার আছে। সো সেক্ষেত্রে কিভাবে সে কাজটা করবে, যেহেতু আমার ডিরাইভ ক্লাসের মধ্যে কোনো কনস্ট্রাক্টরের কোনো ভ্যালু নাই,
বা কোনো আর্গুমেন্ট সে ব্যবহার করছে না, সো সেক্ষেত্রে কিন্তু সে নর্মালি হচ্ছে কোনো ধরনের প্যারামিটার পাস করবে না তার ডিরাইভ কনস্ট্রাক্টর কলের মধ্যে বা অবজেক্ট যখন সে তৈরি করবে। বাট এক্ষেত্রে অবশ্যই তাকে প্যারামিটার নিয়ে যেতে হবে, মানে আর্গুমেন্ট নিয়ে যেতে হবে, ঠিক আছে? সো সেক্ষেত্রে যেটা হবে, তার কলের জন্য বা ডিরাইভ ক্লাস অবজেক্ট তৈরির জন্য এই আর্গুমেন্টগুলো সবগুলো অ্যাকচুয়ালি ইগনোর করবে, ঠিক আছে? মানে ডিরাইভ ক্লাসের যে অবজেক্টটা তৈরি হচ্ছে, সে যখন তার কনস্ট্রাক্টরটাকে কল করবে বা ডিরাইভ ক্লাসের কনস্ট্রাক্টরটাকে কল করবে, সে এই আর্গুমেন্টগুলোকে সবগুলোকে ইগনোর করবে। বাট এই ডিরাইভ ক্লাসের যে কনস্ট্রাক্টর, সেখানে যখন আমার বেস ক্লাসগুলো কল হচ্ছে একে একে, তারা হচ্ছে ওই আর্গুমেন্টগুলোকে ব্যবহার করবে, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে আমরা ডিরাইভ ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে প্যারামিটার পাস করতে হবে, বাট সেই প্যারামিটারগুলো ডিরাইভ ক্লাসের কনস্ট্রাক্টর টোটালি ইগনোর করতে পারে, যেটা এখানে আমরা বোঝানোর চেষ্টা করতেছি। The derived class to ignore all the arguments and just pass them along to the base class, শুধুমাত্র বেস ক্লাসের কনস্ট্রাক্টরের কাছে সরাসরি সেগুলো চলে যেতে পারে। সো কি কি হতে পারে, যে আমার ডিরাইভ ক্লাসের যে কনস্ট্রাক্টর আছে, সে পুরোপুরি এটাকে ইগনোর করতে পারে। সে চাইলে তার জন্য যে কনস্ট্রাক্টরের যে আর্গুমেন্ট ভ্যালুটা ব্যবহৃত হচ্ছে, সেটা সে বেস ক্লাসের মধ্যে পাঠিয়ে দিতে পারে, সেই ভ্যালুটা দিয়ে বেস ক্লাসের কনস্ট্রাক্টর ইনিশিয়ালাইজ হতে পারে, অথবা দুটো ডিফারেন্ট ভ্যালু দিয়ে বেস ক্লাসের কনস্ট্রাক্টর এবং ডিরাইভ ক্লাসের কনস্ট্রাক্টর আলাদা আলাদাভাবে ইনিশিয়ালাইজেশন হতে পারে, ঠিক আছে? বাট এইটা কাজটা করবে হচ্ছে ডিরাইভ ক্লাসের কনস্ট্রাক্টর বা ডিরাইভ ক্লাসের কনস্ট্রাক্টরের ভিতরে হচ্ছে এই কাজটুকু হবে। সো এতক্ষণ পর্যন্ত যে কথাটুকু বলার চেষ্টা করছি, একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। সো আমার একটা ক্লাস আছে হচ্ছে বেজ, যেটাকে আমি ইনহেরিট করেছি ক্লাস ডিরাইভ পাবলিক বেজ। সো বেজ ক্লাসটাকে ইনহেরিট করে আমার এই ডিরাইভ ক্লাসটা তৈরি করা হচ্ছে, এই পুরোটুকুই হচ্ছে আমার ডিরাইভ ক্লাসের ডেফিনেশন। এখন একটু খেয়াল করি এখানে কি কি আছে অ্যাকচুয়ালি। সো বেজ ক্লাসের মধ্যে আমার একটা প্রোটেক্টেড মেম্বার আছে আই, আর পাবলিকের মধ্যে একটা কনস্ট্রাক্টর, একটা ডিস্ট্রাক্টর। সো কনস্ট্রাক্টরের মধ্যে খেয়াল করি একটা ইন্টিজার প্যারামিটার সে নিচ্ছে, ওইটা দিয়ে সে আই কে ইনিশিয়ালাইজ করছে এবং সি আউট করতেছে। সো এটা হচ্ছে আমার কনস্ট্রাক্টর ফাংশন। দেন একই রকম ভাবে ডিস্ট্রাক্টর ফাংশন, ডিস্ট্রাক্টিং সামথিং। এটা হচ্ছে আমার মূলত বেস ক্লাসের ডেফিনিশন। এখন আসি ডিরাইভ ক্লাসের মধ্যে। সো ডিরাইভ ক্লাসের মধ্যে সিমিলারলি আমার একটা ভেরিয়েবল আছে ইন্টিজার জে, আচ্ছা? সো এখানে যদিও কোনো ধরনের অ্যাক্সেস মডিফায়ার ব্যবহৃত হয় নাই, সো আমরা জানি বাই ডিফল্ট এই ক্ষেত্রে ব্যবহৃত হবে, এবং সেক্ষেত্রে সে বা যে ভেরিয়েবলটা অ্যাকচুয়ালি এখানে প্রাইভেটের মতো আচরণ করবে। সো ডিরাইভ ক্লাসের মধ্যে আরেকটা অংশ আছে হচ্ছে পাবলিক, পাবলিক অ্যাক্সেস মডিফায়ার দিয়ে আরেকটা অংশ ডিফাইন করা আছে, সেখানে সে কি কাজ করছে, ডিরাইভড। সো এইখানে বেসিক্যালি ডিরাইভড হচ্ছে আমার ক্লাসের নামের সাথে যেহেতু সেম, সো এটা হচ্ছে ডিরাইভ ক্লাসের কনস্ট্রাক্টর ফাংশনটা। ডিরাইভ ক্লাসের কনস্ট্রাক্টর ফাংশনটার দিকে একটু খেয়াল করি, সেইখানে দুইটা প্যারামিটার নিয়েছে। ওকে, ডিরাইভ ক্লাসের কনস্ট্রাক্টরটা দুইটা প্যারামিটার নিয়েছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, কোলন দিয়ে বেজ ওয়াই, ঠিক আছে? এই যে দুইটা প্যারামিটার সে নিচ্ছে, এই দুইটা প্যারামিটারের একটা প্যারামিটার সে বেস ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে পাস করে দিল, ঠিক আছে? এই অংশটা হচ্ছে আমাদের এখানে ইম্পর্টেন্ট, যেটা আমরা বলছিলাম যে একটা এক্সপান্ডেড ফর্ম আমরা ব্যবহার করছি, ঠিক আছে? সো ডিরাইভ ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে আমরা সবগুলা আর্গুমেন্ট এখানে একই সাথে পাস করছি, তারপর সেখান থেকে যেই যেই ভ্যালুগুলো আমার বেস ক্লাসের কনস্ট্রাক্টরের জন্য যাবে, যেটা বলছিলাম যে কমা সেপারেটেড ওয়েতে। সো এই যে কমা সেপারেটেড ওয়েতে হচ্ছে একটা একটা করে, বা যেখানে যে বেস ক্লাসের মধ্যে যে কয়টা আর্গুমেন্ট পাস করা প্রয়োজন সেগুলোকে সে পাস করে দেবে। কারো এখান থেকে সাউন্ড আসছে। ওকে, যে কেউ জয়েন করবে মিউটেড অবস্থায় জয়েন করবে। ওকে, সো যেটা বলছিলাম যে এইখানে হচ্ছে আমি দুইটা আর্গুমেন্ট, দুইটা প্যারামিটার আমি ডিফাইন করেছি। ডিরাইভ ক্লাসটা দুইটা প্যারামিটার নেবে, বাট অ্যাকচুয়ালি সে ব্যবহার করছে হচ্ছে একটা। আমরা ফার্স্ট স্টেটমেন্টটা যদি দেখি, যে ইকুয়াল এক্স,
মানে হচ্ছে সে অ্যাকচুয়ালি এক্স প্যারামিটারের ভ্যালুটাকে ব্যবহার করছে তার যে ভেরিয়েবল আছে সেটাকে ইনিশিয়ালাইজ করার জন্য। আর অন্যদিকে ওয়াই যে প্যারামিটারটা সে নিচ্ছে সেটাকে সে ব্যবহার করছে হচ্ছে তার বেস ক্লাসকে ইনিশিয়ালাইজ করার জন্য, বা বেস ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে সে ওই প্যারামিটারটাকে আবার পাস করে দিচ্ছে। ঠিক আছে? সো এইখানে এটা আমার কনস্ট্রাক্টর ফাংশন, সিমিলারলি এটা হচ্ছে আমার ডিস্ট্রাক্টর ফাংশন। আর এখানে আলাদাভাবে একটা ফাংশন ডিফাইন করা হয়েছে শো ফাংশন, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার আই এর ভ্যালুটাকে এবং জি এর ভ্যালুটাকে প্রিন্ট করার চেষ্টা করতেছে। সো এইটাকে আমি যখন কল করছি বা অবজেক্ট যখন তৈরি করতেছি, মেইন ফাংশনের মধ্যে আসছি, আমি অবজেক্ট তৈরি করার চেষ্টা করতেছি ডিরাইভড। দ্যাট মিন্স আমার ডিরাইভ ফাংশনটার ডিরাইভ ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করার চেষ্টা করতেছি। সো ডিরাইভ করার ক্লাসে অবজেক্ট যখন তৈরি করার চেষ্টা করতেছি, আমার এখানে কনস্ট্রাক্টরের মধ্যে আমি দেখতে পাচ্ছি কয়টা সে ভ্যালু নেয়, 2টা ভ্যালু নেয় সে। প্যারামিটার হিসেবে 2টা ভ্যালু নিচ্ছে। সো এইজন্য আমরা এখানে 2টা ভ্যালু পাস করছি আর্গুমেন্ট আকারে 3 আর 4। বাট 3 এবং 4 এর মধ্যে একটু যদি খেয়াল করি, এক্স ইন্টিজার এক্স অ্যাকচুয়ালি ডিরাইভ ক্লাসটা ব্যবহার করছে তার নিজের জন্য, আর পরে যেটা নিচ্ছে 4 বা এখানে যে ওয়াই সেটা চলে যাচ্ছে হচ্ছে আমার বেস ফাংশনের মধ্যে, বেস ক্লাসের মধ্যে। সো বেস ক্লাসের মধ্যে গিয়ে হচ্ছে সেই ভ্যালুটা তার যে লোকাল ভেরিয়েবল বা আই ভেরিয়েবলটা সেটার জন্য ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে 4 দিয়ে। ঠিক আছে? এবং পরবর্তীতে আমরা ob.show দ্যাট মিন্স শো ফাংশনটাকে কল করছি। সো এটা হচ্ছে আমার ডিরাইভ ক্লাসের একটা মেথড। সে অ্যাকচুয়ালি আই এবং জে এর ভ্যালুটাকে প্রিন্ট করছে। একটু খেয়াল করে দেখেন, আই হচ্ছে আমার বেস ক্লাসের ভেরিয়েবল, ঠিক আছে, অক্ষান্তরে জে হচ্ছে তার নিজস্ব ভেরিয়েবল। বাট আই কে আমি এখানে সরাসরি ব্যবহার করতে পারছি, ঠিক আছে, কারণ আমার এটা হচ্ছে বেস ক্লাসের ভেরিয়েবল, এবং বেস ক্লাসের ভেরিয়েবলকে আমি অ্যাক্সেস করতে পারি যদি সেটা পাবলিক হয়ে থাকে অর প্রোটেক্টেড হয়ে থাকে। এখানে আমার প্রোটেক্টেড মোডে হচ্ছে এই ভেরিয়েবলটা ডিফাইন্ড, সো এখানে আমি আই কে ব্যবহার করতে পারবো। বাট যদি আই কে যদি এখানে যদি অ্যাক্সেস করতে চাই সেখানে সেটা পারবো না। সো এটা একটু পরে এক্সাম্পলের মাধ্যমে দেখবো যে আউটপুট গুলো কি আসছে, কিভাবে আসতেছে। আরেকটা ফর্মে হচ্ছে আমরা এটাকে ইনিশিয়ালাইজ করতে পারি, বা এই সিনট্যাক্সটাই অন্য একটা ফর্মে আমরা ইউজ করতে পারি। সো আগের এক্সাম্পলটা একটু অন্যরকম ভাবে এখানে রিপ্রেজেন্ট করা, সেটার দিকে একটু খেয়াল করি। সো বেস 1 বেস 2, আচ্ছা, 2টা বেস ক্লাস আমার এখানে খেয়াল করে দেখেন। সো এখানে আই প্রোটেক্টেড মোড একটা ভেরিয়েবল আছে, তার কনস্ট্রাক্টর, তার ডিস্ট্রাক্টর। ওকে, সিমিলার একটা ডেফিনিশন আরেকটা বেস ক্লাস, সেটা হচ্ছে বেস 2। এখানেও আরেকটা ভেরিয়েবল আছে কে এবং তার কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর মেথড। দেন আমি ক্লাস ডিফাইন করছি ডিরাইভড। ওকে, তো ডিরাইভ ক্লাসের মধ্যে সে কাকে কাকে ডিরাইভ করছে, বেস 1 কে ডিরাইভ করছে, ইনহেরিট করছে, বেস 2 কে সে ইনহেরিট করছে। ওকে, তার মধ্যে তার যে কনস্ট্রাক্টর ফাংশন, এখন তার কনস্ট্রাক্টর ফাংশনটার দিকে খেয়াল করি আমরা। এই কনস্ট্রাক্টরটা অ্যাকচুয়ালি 3টে প্যারামিটার নিচ্ছে, বা 3টে প্যারামিটার দিয়ে হচ্ছে এই কনস্ট্রাক্টরটা ডিফাইন্ড, এবং সেইখানে সে কাকে কাকে ব্যবহার করেছিল, 2টা বেস ক্লাসকে সে ব্যবহার করেছিল বা ইনহেরিট করেছিল। তার মানে তাদের কনস্ট্রাক্টরকে আমার কল দিতে হবে, যেহেতু আমি ডিরাইভ ক্লাসের কনস্ট্রাক্টরকে ডিফাইন করছি। আবারও বলি, যখনই হচ্ছে আমরা কোনো একটা ডিরাইভ ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করব বা ডিফাইন করব, কল করব বলাটা ঠিক হবে না, ডিফাইন করব, মানে এটা যখন নতুন করে বর্ণনা দিব, আমরা যদি এখানে যদি কনস্ট্রাক্টরটা যদি না লিখতাম, ঠিক আছে, এই মেথডটাকে যদি না লিখতাম, তাহলে কিন্তু আমাদের ডিফল্ট যে ইনিশিয়ালাইজেশন সেভাবেই কিন্তু কাজটা হতো। ঠিক আছে, বাট এইখানে কিন্তু আমরা কনস্ট্রাক্টরটাকে নতুন করে ডিফাইন করছি, মানে নতুন করে এটা ডেফিনেশনটা দেওয়ার চেষ্টা করতেছে, সে কি কাজ করবে, কি ইনিশিয়ালাইজ করবে, কাকে করবে না। সো এরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার বেস ক্লাসের কনস্ট্রাক্টরকে আমার কলিং মেকানিজমটা এখানে অবশ্যই দিতে হবে, বা সেই ডেফিনেশনটাও এখানে দিতে হবে। ঠিক আছে, সো ডিরাইভ ক্লাসের কনস্ট্রাক্টরের ডেফিনেশনটা এখানে 3টে প্যারামিটার সে নিচ্ছে, তার মধ্যে 2টে প্যারামিটার সে ইউজ করতেছে তার বেস কনস্ট্রাক্টরগুলোকে বা বেস ক্লাসের কনস্ট্রাক্টরদেরকে ইনিশিয়ালাইজ করার জন্য। আর ফার্স্ট প্যারামিটারটাকে সে ব্যবহার করতেছে তার যে ভ্যারিয়েবল আছে বা মেম্বার ডাটা আছে সেটাকে ইনিশিয়ালাইজ করার জন্য।
সো অন্য দুটো চলে যাচ্ছে বেজের মধ্যে বা দুইটা বেজ ক্লাসের মধ্যে। দ্যাট মিনস ওয়াই চলে গিয়েছে হচ্ছে বেজ 1 এ, তার মানে হচ্ছে সে ইনিশিয়ালাইজ করছে হচ্ছে আই কে। সো যখনই হচ্ছে এই ডেফিনেশনটা দিচ্ছি, তার মানে কি সাথে সাথে আমার এই বেজ 1 এর কনস্ট্রাক্টরটা কল হচ্ছে। ঠিক আছে, সো এই অর্ডারটা আমরা দেখতে পাবো আউটপুটটা একটু পরে, যখন আউটপুটটা দেখব কিভাবে হচ্ছে কল হচ্ছে, যেটা গত ক্লাসে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। ঠিক আছে, সো এই কনস্ট্রাক্টর কলিংটা কিভাবে হচ্ছে সেটা আমরা আজকে আবার দেখব। সো ফার্স্টে বেজ 1 যখন ডিরাইভে আসছে, ডিরাইভের কনস্ট্রাক্টর যখনই কল হচ্ছে, ফার্স্টে বেজ 1 দেন বেজ 2 দেন ডিরাইভ, এইভাবে হচ্ছে আমার কনস্ট্রাক্টর গুলো কল হবে এবং একই রকম ভাবে ডিস্ট্রাক্টরটাও রিভার্স অর্ডারে। সো এই জিনিসটুকু হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর প্যারামিটার যদি থেকে থাকে কনস্ট্রাক্টরের মধ্যে এবং ইনহেরিটেড যদি হয়ে থাকে, তাহলে ডিরাইভ ক্লাস থেকে আমার বেস ক্লাসে কিভাবে হচ্ছে প্যারামিটারগুলো আমরা পাস করতে পারি তাদের কনস্ট্রাক্টরের জন্য, সেই জিনিসটুকু হচ্ছে আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এই পর্যায়ে আমি জাস্ট এই দুটো জিনিসের একটু আউটপুটটা দেখে আসতে চাই। সো কোড বক্স উইন্ডো দেখা যাচ্ছে সবার কাছে? কোড বক্স উইন্ডোটা কি সবাই দেখতে পাচ্ছি? জি স্যার। জি স্যার, আসছে, দেখা যাচ্ছে। সো আমি জাস্ট কোডটা কপি করে নিয়ে আসলাম। এখন খেয়াল করি যে গত দিনের মতো আবারও আমরা কনস্ট্রাক্টর কল এবং ডিস্ট্রাক্টর কল মেথডগুলোকে একটু দেখার চেষ্টা করি। সো আচ্ছা, আমি রান করেছি কোনটাকে? ওকে, সো একটু খেয়াল করার চেষ্টা করি। এখানে আমার বেস ক্লাস, যেটা আমি এতক্ষণ বর্ণনা দিয়েছিলাম যে বেস ক্লাসের কনস্ট্রাক্টর, এরপরে আছে হচ্ছে ডিরাইভ ক্লাসের কনস্ট্রাক্টর। স্যার একটা কল আসছে, একটু রিসিভ করুন। হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, আমার একটা কল এসেছিল। ওকে, সো যেটা বলছিলাম যে কনস্ট্রাক্টর ফার্স্ট হচ্ছে বেস ক্লাসটার মধ্যে কনস্ট্রাক্টরটা। সো ফার্স্ট কনস্ট্রাক্টিং বেস এই স্টেটমেন্টটা যদি দেখার চেষ্টা করি, এটা হচ্ছে আমার বেস ক্লাসের যে কনস্ট্রাক্টর। ঠিক আছে,
বেস ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে এই স্টেটমেন্টটুকু আছে বা এই প্রিন্ট স্টেটমেন্টটুকু আছে। দেন কনস্ট্রাক্টিং ডিরাইভড, এই ডিরাইভ ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে আমার ডিরাইভ ক্লাসের এই স্টেটমেন্টটা আছে, কনস্ট্রাক্টিং ডিরাইভ, এটা হচ্ছে ডিরাইভ ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে। আর ভ্যালু প্রিন্ট করেছে আমার শো মেথড থেকে আই এবং জে এর ভ্যালুটা। সো আই এর ভ্যালুটা সে পাচ্ছে হচ্ছে বেস ক্লাস থেকে, ঠিক আছে, কেননা আই আর কোথাও কিন্তু আমার ডিফাইন করা নেই। সো আই এর ভ্যালুটা সে পাচ্ছে হচ্ছে বেস ক্লাস থেকে, এবং সেটাকে আমরা কোথায় কল দিয়েছিলাম একটু খেয়াল করি। সো বেস ওয়াই, আমরা ওয়াই এর ভ্যালুটা পাস করেছিলাম হচ্ছে এখানে যে 4 পাস করেছিলাম, বেসিক্যালি ওয়াই এর মধ্যে দিয়ে সেটা পাস হয়েছে, বা ওয়াই এর মধ্যে দিয়ে সেই আর্গুমেন্টটা এসেছে 4, এবং সেটা চলে গেছে কোথায়, ওয়াই চলে গেছে আমার বেজের কনস্ট্রাক্টরের মধ্যে, দ্যাট মিন্স সেটা আই এর মধ্যে চলে আসছে, যার জন্য আমরা এখানে প্রথম যে প্রিন্ট স্টেটমেন্টটা আই এর ভ্যালুটা যখন প্রিন্ট হচ্ছে সেটা 4 পাচ্ছে। একই রকম ভাবে জে এর ভ্যালুটা ডিরাইভ ক্লাসের মধ্যেই, সো সেটা 3 পাচ্ছে। সো এইভাবে ইনিশিয়ালাইজ হয়ে গেল বা শো ফাংশনের মধ্যে থেকে সেই আউটপুটটাও পেলাম। ফাইনালি যখন আমাদের ডিস্ট্রাক্টর মেথডগুলো যখন কল হচ্ছে, সো যেটা গতদিন আমরা দেখেছিলাম যে ফার্স্টে ডিস্ট্রাক্টিং ডিরাইভড, সো আমাদের ডিরাইভ ক্লাসের ডিস্ট্রাক্টর মেথডটা কল হলো, দেন বেস ক্লাসের কনস্ট্রাক্টর মেথড ডিস্ট্রাক্টর মেথডটা কল হলো। সো সিমিলারলি আরেকটা ফাংশন ডেফিনেশন আমাদের ছিল, সো যদিও এটা ওটা প্রায় সেম। সো যখন আমাদের একাধিক বেস ক্লাস যখন হবে তখন কি কাজটা কিভাবে হয়ে থাকে সেই জিনিসটা আমরা একটু দেখি। সো এখন খেয়াল করি আমাদের কোডটার সাপেক্ষে, আমাদের দুইটা উইন্ডো দেখা যাচ্ছে তাই না, ব্ল্যাক উইন্ডোটা, জি স্যার। সো জি স্যার। কনস্ট্রাক্টিং বেস 1 কোথায় আছে, বেস 1 ক্লাসের মধ্যে, কনস্ট্রাক্টিং বেস 2 ক্লাসের মধ্যে, যে কনস্ট্রাক্টিং বেস 2, কনস্ট্রাক্টিং বেস 1 এন্ড কনস্ট্রাক্টিং ডিরাইভড, সো কনস্ট্রাক্টিং ডিরাইভ ক্লাসের মধ্যে। এখন তাহলে খেয়াল করে দেখি যখন কল দিয়েছিলাম ডিরাইভড 3 4 5, ওকে, এখন আমাদের আউটপুটটা কিরকম আসছে দেখেন। আমরা এখানে কল যখন দিয়েছিলাম আই এর ভ্যালু প্রিন্ট করতে বলেছি, জে এর ভ্যালু প্রিন্ট করতে বলেছি, কে এর ভ্যালু প্রিন্ট করতে বলেছি, রাইট। আউটপুটটা আসছে কত, 4 3 5, ওকে। সো কোথায় কোথায় ভ্যালুগুলো পাস হয়েছে, কত আমাদের ভ্যালু পাস হয়েছে এক্স ওয়াই জেড, মানে এক্স এর মধ্যে ভ্যালু গিয়েছে 3, ওয়াই এর মধ্যে ভ্যালু গিয়েছে 4, এবং জেড এর মধ্যে ভ্যালু গিয়েছে 5, ওকে। এখন সরি, হ্যাঁ ঠিক আছে, আই জে কে আমরা করেছি, তার মধ্যে আমরা এক্স এর ভ্যালুটা পাস করেছি হচ্ছে জে এর মধ্যে, আর আই এর মধ্যে পাস করেছি কাকে, আই এর মধ্যে এখানে পাস করেছি হচ্ছে ওয়াই কে, এবং বেস 2 দ্যাট মিন্স হচ্ছে কে এর জন্য পাস করেছি হচ্ছে জেড কে, ঠিক আছে। সো তার মানে হচ্ছে প্রথম ভ্যালুটা চলে গেল কার কাছে, ডিরাইভ ক্লাসের মধ্যে, মানে 3 চলে গেল ডিরাইভ ক্লাসের মধ্যে, রাইট। দেন আমাদের দুইটা বেস ক্লাসের মধ্যে প্রথমটার মধ্যে ওয়াই চলে গেল হচ্ছে বেস 1 এ, দ্যাট মিন্স আইতে, ওকে। তার পরবর্তীতে জেড চলে গেল হচ্ছে বেস 2 তে, দ্যাট মিন্স কে তে। এখন যখন প্রিন্ট করছি তখন অর্ডারটা কি আসছে, ফার্স্টে আসছে হচ্ছে 4 পাস হয়েছে আমাদের কার কাছে, 4 ভ্যালুটা পাস হয়েছে আমাদের সেকেন্ড আর্গুমেন্ট যেটা ছিল ওয়াই চলে গিয়েছে বেস 1 এ, আচ্ছা। সো বেস 1 এ আমরা পেয়েছি হচ্ছে 4 কে, দ্যাট মিন্স ওয়াই আমাদের ছিল হচ্ছে 4, সো সেই হিসেবে হচ্ছে 4 কে প্রিন্ট করেছে, ওকে। দেন আমাদের প্রিন্ট করেছে হচ্ছে 3, সো আমরা যখন প্রিন্ট স্টেটমেন্ট যখন দেখছি, প্রিন্ট স্টেটমেন্টে প্রিন্ট করছে হচ্ছে জে কে, সো যে ভ্যালুটা আছে হচ্ছে কোথায়, ডিরাইভ ক্লাসের মধ্যে, ঠিক আছে। ডিরাইভ ক্লাস ভ্যালুটা নিয়েছে কার কাছ থেকে, এক্স ভ্যারিয়েবলটা থেকে, মানে প্রথম যে প্যারামিটারটা ছিল,
তার থেকে। সো এক্স এর ভ্যালু পাস করেছে কত 3, সে এখান থেকে ওই ভ্যালুটা প্রিন্ট করেছে। সো তার পরবর্তীতে জেড এর ভ্যালুটা চলে গিয়েছে হচ্ছে 5 এর কাছে। সো সেইখান থেকে সেটা চলে গিয়েছে হচ্ছে বেস 2 তে লাস্টে কে ভেরিয়েবলটার মধ্যে। সো ফাইনালি আমরা কে প্রিন্ট করেছিলাম, যার জন্য এটা হচ্ছে 5 এর কাছে চলে গিয়েছে। বাট ইনিশিয়ালাইজেশনটা হয়েছে কিভাবে, বা ইনিশিয়ালাইজেশন অর্ডারটা বা কলিং অর্ডারটা কি? ফার্স্ট হচ্ছে বেস 1, দেন বেস 2, দেন ডিরাইভড। ঠিক আছে, তার মানে হচ্ছে আগে আমার ওয়াই এর ভ্যালু দিয়ে আই ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ হয়েছে, তার পরবর্তীতে জেড এর ভ্যালু দিয়ে কে এর ভ্যালুটা ইনিশিয়ালাইজ হয়েছে, এবং তার পরবর্তীতে ফাইনালি এক্স এর ভ্যালু দিয়ে সরি হ্যাঁ এক্স এর ভ্যালু দিয়ে যে ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ হয়েছে। ঠিক আছে, তার পরবর্তীতে আমরা যখন কল করেছি প্রত্যেকটা ভ্যালু আমরা করসপন্ডিংলি পেয়েছি আই জে কে। তার মধ্যে প্রথম দুইটা চলে গিয়েছে হচ্ছে দুইটা বেস ক্লাসের কনস্ট্রাক্টর কলিং এর জন্য। একই রকম ভাবে ডিস্ট্রাক্টর যখন কল হচ্ছে ডিস্ট্রাক্টিং ডিরাইভ, ডিস্ট্রাক্টিং বেস 1, আচ্ছা ডিস্ট্রাক্টিং সরি। সো একটু এখানে চেঞ্জ করে দেই তাহলে আরেকটু ক্লিয়ার হবে। দুইটা বেস 1 হয়ে আছে, সো এটা হচ্ছে বেস 2, এখানে না অ্যাকচুয়ালি সরি। সো এটা হচ্ছে বেস 2 এর, সো বেস 2 এখন যদি আমরা রান করি, সো ডিস্ট্রাক্টিং ডিরাইভ, ডিস্ট্রাক্টিং বেস 1 কেন so constructing 1, constructing base, destructing base 1, destructing base হ্যালো জি স্যার। স্যার আপনার স্ক্রিন চলে গেছিল। হ্যাঁ হ্যাঁ রাইট। ওকে, সো এখন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যায়। সো হোপফুলি দেখা যাচ্ছে। সো এখন একটু অর্ডারটা দেখার চেষ্টা করি। কনস্ট্রাক্টিং বেস 1, কনস্ট্রাক্টিং বেস 2, কনস্ট্রাক্টিং ডিরাইভড। সো ডিস্ট্রাক্টরের ক্ষেত্রে ডিস্ট্রাক্টিং ডিরাইভড, ডিস্ট্রাক্টিং বেস 2, দেন ডিস্ট্রাক্টিং বেস 1। জাস্ট রিভার্স অর্ডারে হচ্ছে আমার ডিস্ট্রাক্টর গুলো কল হচ্ছে। ঠিক আছে, সো দুইটা যদিও আমরা এখানে একই লেভেলে দেখতে পাচ্ছি যে আমরা যখন কল করেছি এইখানে যে বেস 1 বেস 2, সো অ্যাকচুয়ালি এখানে কল হচ্ছে বেস 1 আগে দেন বেস 2। ঠিক আছে, বাট যখন কনস্ট্রাক্টর যখন কল হচ্ছে, ঠিক আছে, কনস্ট্রাক্টর কলিং মেকানিজমটা ফার্স্ট হচ্ছে বেস 1, তারপর হচ্ছে বেস 2। সিমিলারলি ডিস্ট্রাক্টরের ক্ষেত্রে ডিস্ট্রাক্টরের জন্য আগে কল হচ্ছে বেস 2, দেন ডিস্ট্রাক্টিং বেস 1। মানে এইখানে যে সিকোয়েন্সিয়াল অর্ডার হচ্ছে তাদেরকে আমরা ডিফাইন করছি, সেই অর্ডারে হচ্ছে তারা কল হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর গুলো কিভাবে কল হবে, ডিস্ট্রাক্টর গুলো কিভাবে কল হবে। যদি প্যারামিটার যদি আমাদের থেকে থাকে বেস ক্লাসগুলোতে, তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে কিভাবে ইনিশিয়ালাইজ করব, এটা হচ্ছে সেই মেকানিজমটা। বাট ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে ওকে, সো যখন এরকম একাধিক বেস ক্লাসকে যখন আমরা ইনহেরিট করব একটা ডিরাইভ ক্লাসের মধ্যে, সেখানে যদি এক বা একাধিক বেস ক্লাসের মধ্যে যদি আমাদের এরকম একটা ফাংশন থাকে যার নামটা হচ্ছে সেম, যেহেতু একই ক্লাস প্রত্যেকটা ক্লাস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাদের মধ্যে যে ফাংশন আছে অন্য একটা ক্লাসের মধ্যে সেম নামে আরেকটা ফাংশন থাকতেই পারে। ঠিক আছে, বাট প্রবলেম হবে যখন আমরা তাদেরকে ইনহেরিট করছি। ঠিক আছে, যখন ইনহেরিট করতেছে তার মানে কি ওই দুইটা ক্লাসের সমস্ত প্রপার্টি, ভেরিয়েবল, ফাংশন সবকিছুকেই কিন্তু আমি পেয়ে যাচ্ছি।
সো সেই ক্ষেত্রে এরকম একটা অ্যাম্বিগুইটি তৈরি হতে পারে যে অ্যাকচুয়ালি কোন ক্লাসের ওই পার্টিকুলার ভেরিয়েবল বা ওই পার্টিকুলার ফাংশনকে আমি ব্যবহার করার চেষ্টা করতেছি। সো এটার জন্য সলিউশন আসছে হচ্ছে দুই ধরনের সলিউশন আমরা এখানে ব্যবহার করতে পারি। একটা বলা হচ্ছে অ্যাপ্লাই দ্য স্কোপ রেজুলেশন অপারেটর, আর একটা হচ্ছে ভার্চুয়াল বেস ক্লাস। সো প্রবলেমটা কি বা সলিউশন অ্যাপ্রোচটা কি একটু দেখার চেষ্টা করি। এটা বললাম যে ফর এক্সাম্পল আমাদের একটা ক্লাস আছে ক্লাস বেস 1, তার ভিতরে একটা মনে করেন মেথড আছে সাম ফাংশন নামে, ঠিক আছে? সো ভয়েড সাম ফাংশন নামে একটা মেথড এই বেস ক্লাসটার মধ্যে আছে। সিমিলারলি আরেকটা ক্লাস আমি ডিফাইন করেছিলাম যেটা হচ্ছে টোটালি ইন্ডিপেন্ডেন্ট বেস ক্লাস। বেস 1 একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস, বেস 2 আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস। বেস 2 এর মধ্যে একই রকম ভাবে সাম ফাংশন নামে আরেকটা ফাংশন আছে। সো বেস 1 এর মধ্যে একটা ফাংশন আছে যেটা হচ্ছে সাম ফাংশন নাম দিয়ে, যেটা এই ক্লাসের জন্য এই ক্লাসে যে সমস্ত অবজেক্ট তৈরি হচ্ছে তার জন্য কোনো প্রবলেম নাই, সে সুন্দরভাবে কাজ করতে পারতেছে। বেস 2 এর মধ্যে এই ফাংশনটা যখন বেস 2 এর কোনো অবজেক্ট আমরা তৈরি করতেছি তার জন্য এই ফাংশনটাও ইজিলি কাজ করছে, কোনো প্রবলেম নাই। বাট প্রবলেমটা হচ্ছে কখন, যখন আমরা এরকম একটা কাজ করছি ক্লাস ডিরাইভড পাবলিক বেস 1 পাবলিক বেস 2। তার মানে কি বেস 1 এবং বেস 2 কে ইনহেরিট করে আমি একটা ডিরাইভ ক্লাস তৈরি করার চেষ্টা করতেছি। ওকে, তার মানে কি ডিরাইভ ক্লাসের মধ্যে বেস 1 এর সমস্ত প্রপার্টি আছে ইনক্লুডিং ভেরিয়েবল এবং মেম্বার ফাংশন। একই রকম ভাবে বেস 2 এর যে সমস্ত ভেরিয়েবল এবং মেম্বার ফাংশন গুলো আছে তারাও ডিরাইভ ক্লাসের মেম্বার এখন হয়ে গেল। সো এখন খেয়াল করে দেখেন এই দুইটা ক্লাসের মধ্যেই সাম ফাংশন নাম দিয়ে এই মেথডটা আছে। তার মানে ডিরাইভ ক্লাসের মধ্যে যেহেতু এই দুইটার সমস্ত প্রপার্টি ইনহেরিটেড অবস্থায় চলে আসছে, সো এইখানে এখন আমার দুইটা সাম ফাংশন আছে। সো আমি যখনই একটা ডিরাইভ ক্লাসে অবজেক্ট তৈরি করছি ওবিজে দিয়ে, সো ওবিজে ডট সাম ফাংশন এরকম একটা কল যদি আমরা দেই তাহলে সে অ্যাকচুয়ালি কাকে কল করবে? obj ডট সাম ফাংশন, এখন এই সাম ফাংশনটা আমার বেস 1 এর মধ্যে আছে, বেস 2 এর মধ্যে আছে। এই কলটা কি বেস 1 এর যে ফাংশনটা আছে সেটাকে কল করবে নাকি বেস 2 এর যে সাম ফাংশন আছে সেটাকে কল করবে? সো অ্যাকচুয়ালি এটা সে বুঝতে পারবে না বা আমাদের যে কম্পাইলার আছে সেটা সে বুঝতে পারবে না, এবং এই কারণেই সে একটা অ্যাম্বিগুইটি তৈরি করবে যে কোনটাকে কল করবে সেটা বুঝতে না পারার কারণে একটা অ্যাম্বিগুয়াস সিচুয়েশন তৈরি হবে এবং এখানে সাথে সাথে একটা এরর চলে আসবে। সো এই প্রবলেমটা যাতে না হয়, এই প্রবলেমটাকে আমরা বলতেছি হচ্ছে যে অ্যাম্বিগুইটিটা অ্যারাইজ হয়েছে। সো এই অ্যাম্বিগুইটিটা সলিউশনের জন্য হচ্ছে আমরা দুইটা অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর ব্যবহার করতে পারি অথবা ভার্চুয়াল বেস ক্লাস নামে একটা কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারি। সো ফার্স্টে দেখি হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর কি বলার চেষ্টা করতেছে। সো ওইটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, একই রকম ভাবে পাবলিক বেস একটা ক্লাস আছে আমাদের যেখানে একটা ভেরিয়েবল আছে হচ্ছে আই। ওকে, জাস্ট একটা ভেরিয়েবল আছে আই। আবার আরেকটা ক্লাস দেখেন d1 নামে একটা ক্লাস তৈরি করছি পাবলিক বেস। ওকে, সো এই বেস ক্লাস d1 ক্লাসটা বেস ক্লাসটাকে ইনহেরিট করছে। আবার তার মধ্যেও একটা ভেরিয়েবল ডিফাইন করা আছে আই এবং আরেকটা ভেরিয়েবল ডিফাইন করা আছে হচ্ছে জে। ওকে, এই অবস্থায় এখানে আরো একটা ক্লাস আছে হচ্ছে d2। ওকে, সেটাও বেস ক্লাসটাকে ইনহেরিট করছে। এখানে আরেকটা ভেরিয়েবল আছে হচ্ছে কে। এইটার সাপেক্ষে আমি কি করছি, একটা ডিরাইভ ক্লাস তৈরি করতেছি d1 এবং d2 কে নিয়ে। আচ্ছা, d1 এবং d2 কে ইনহেরিট করে আমি আরেকটা ক্লাস তৈরি করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে d3। তার মানে কি d3 এর মধ্যে আমার কি কি আছে, আই আছে, জে আছে, কে আছে, রাইট? আই আছে, জে আছে, কে আছে। শুধু আই জে কে না, তাদের মধ্যে যেহেতু দুইজনেই হচ্ছে আই কে ইনহেরিট করেছে, মানে সরি বেস ক্লাসটাকে ইনহেরিট করেছে, তার মানে তাদের মধ্যে আই নামক আরেকটা ভেরিয়েবল এখানে বিদ্যমান। d2 এর মধ্যে আরেকটা আই ভেরিয়েবল আছে, d1 এর মধ্যে আরেকটা আই ভেরিয়েবল আছে। ঠিক আছে, সো এইটার সাপেক্ষে আমি যদি এখন d3 এর একটা অবজেক্ট যদি তৈরি করার চেষ্টা করি, ঠিক আছে, d3 এর যদি একটা অবজেক্ট তৈরি করার চেষ্টা করি তার মানে কি দাঁড়াচ্ছে,
নামটা হচ্ছে অবজেক্টের নাম হচ্ছে ওবিজে। সো ওবিজে ডট আই, তার মানে হচ্ছে কি, সে আই নামক ভেরিয়েবলটাকে কল করার চেষ্টা করতেছে। এখন এটা কার জন্য এই আইটা কল হবে, যেটা বললাম D3 এর মধ্যে আই একটা ইনস্ট্যান্স আছে হচ্ছে D1 এর মধ্যে থেকে, D1 এর মধ্যে আই আছে, আবার D1 ইনহেরিট করেছে বেসকে, তার মধ্যে আই আছে। আবার D3 D1 এবং D2 এই দুইটাকে ইনহেরিট করেছে, D2 আবার এদিকে বেস ক্লাসকে ইনহেরিট করেছে যার মধ্যে আই আছে, তার মানে D2 এর মধ্যে আই আছে। সো D1 এর মধ্যে নিজস্ব আই আছে, বেস ক্লাসের আই আছে, D2 এর মধ্যে বেস ক্লাসের আই আছে। তাহলে এই যে আইটা, এই আইটা কোন আইটাকে মিন করছে, ঠিক আছে? সো এইটা আমি যদি জাস্ট obj.i দিয়ে যদি কল করি, সো এটা কম্পাইলার সাথে সাথে এরর হয়ে যাবে। সো obj.j সমান সমান 20 এরকম একটা কাজ করার চেষ্টা করতেছে। সো obj.j, সো j নামক ভেরিয়েবলটা আর অন্য কোথাও নাই, সো কোনো সমস্যা নেই। একই রকম obj.k, এটাও কোনো সমস্যা নেই। সো এইটারই আরেকটা অল্টারনেট সলিউশন, এই যে আই যে অ্যাম্বিগুইটি তৈরি করছে, এটা সলিউশন হিসেবে আমরা যেটা বলার চেষ্টা করতেছি obj.d1 দেন স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে আই, ঠিক আছে? obj.d1 তার মানে হচ্ছে D1 এর মধ্যে যে আই আছে সেটাকে হচ্ছে আমি ব্যবহার করার চেষ্টা করছি। obj.d2 স্কোপ রেজলিউশন অপারেটর আই, সো এটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি D2 এর মধ্যে যে আইটা আছে সেটাকে আমি ব্যবহার করার চেষ্টা করতেছি। সো সেক্ষেত্রে আর এটার মতো কোনো অ্যাম্বিগুয়াস সিচুয়েশন থাকছে না। সো এইটা হচ্ছে একটা ওয়ে যে আমি স্কোপ রেজলিউশন অপারেটর ব্যবহার করে তারপরে হচ্ছে স্পেসিফাই করার চেষ্টা করতেছি যে আমি কোন ক্লাসের ভেরিয়েবলটাকে ব্যবহার করার চেষ্টা করছি এখানে বা ইউজ করতে চাচ্ছি। সো এটা হচ্ছে একটা ওয়ে। আর সেকেন্ড যে ওয়েটা আমরা বলছি হচ্ছে ভার্চুয়াল বেস ক্লাস। সো ভার্চুয়াল বেস ক্লাস কি কাজ করছে, আমি যে ক্লাসগুলো ডিফাইন করছি বা যখনই হচ্ছে আমি ইনহেরিট করছি, সাথে হচ্ছে একটা কিওয়ার্ড যুক্ত করে দিচ্ছি ভার্চুয়াল। সো ভার্চুয়াল কি কিভাবে কাজ করছে আমরা সেটা জাস্ট পরের স্লাইডটা দিয়ে ডিসকাস করছি। বাট এইখানে যে জিনিসটা বলার চেষ্টা করতেছি, এরকম যখন ভার্চুয়াল যখন তৈরি করব, যখন আমরা ইনহেরিট করব ভার্চুয়াল বেস ক্লাস হিসেবে, যে ভার্চুয়াল পাবলিক বেস, নর্মালি কি ছিল, ক্লাস D1 পাবলিক বেস, তার মানে হচ্ছে আমি বেস ক্লাসটাকে ইনহেরিট করছি, বাট এইখানে তার আগে একটা শব্দ জুড়ে দিয়েছি ভার্চুয়াল। একই রকম D2 যখন আমি ডিফাইন করছি, সেটাও বেস ক্লাসটা যেটাকে ইনহেরিট করছে বাট ভার্চুয়ালি ইনহেরিট করছে। সো এইটার ক্ষেত্রে কিন্তু আমার এখন আর আইকেও কোনো সমস্যা নাই, যেও কোনো সমস্যা নাই, কেউ কোনো সমস্যা নেই। আর এইভাবে যদি স্কোপ রেজলিউশন অপারেটর দিয়েও যদি ইউজ করি তাহলে কোনো সমস্যা নাই। তাহলে ঘটনাটা কি ঘটছে, যেটা বলা হচ্ছে যে ভার্চুয়াল, যদি আমি কোনো একটা বেস ক্লাসকে যদি ভার্চুয়াল হিসেবে যদি ডিক্লেয়ার করি, তাহলে তার একটাই মাত্র কপি তৈরি হবে এবং সে ওইটাই যত জায়গায় ইনহেরিটেড হোক না কেন ওই কপিটাকেই সে ব্যবহার করবে, অনেকটা স্ট্যাটিক ফাংশনের মতো, ঠিক আছে? বাট স্ট্যাটিক ছিল হচ্ছে ফাংশন, আর এখানে আমরা জিনিসটা তৈরি করতেছি হচ্ছে একটা ক্লাসকে। সো এটা হচ্ছে আমরা বলছি হচ্ছে ভার্চুয়াল ক্লাস, ওটা ছিল হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল বা স্ট্যাটিক ফাংশন। সো এখানেও একই রকম ভাবে খেয়াল করে দেখেন obj.i, সো আই ভেরিয়েবলটা, তার মানে হচ্ছে এখানে একটাই মাত্র জায়গায় হচ্ছে আই ভেরিয়েবলটা হচ্ছে ক্রিয়েট হবে এবং সেটার ভ্যালুটা হবে 10, জে এর ভ্যালুটা 20 যেখানে ব্যবহৃত হোক না কেন, কে এর ভ্যালুটা হবে 30, obj.d1 স্কোপ রেজলিউশন অপারেটর আই, তার ভ্যালুটা আমি তৈরি করার চেষ্টা করতেছি 100, ঠিক আছে? সো এই ক্ষেত্রে যেটা বললাম যে একটাই মাত্র কপি যেহেতু তৈরি হচ্ছে, সো সেই ক্ষেত্রে সে হচ্ছে আগের যে 10 ভ্যালুটা ছিল সেটাকে সে রিপ্লেস করে দেবে 100কে রিপ্লেস 10কে সে রিপ্লেস করবে 100 দিয়ে। একই রকম ভাবে obj.d2 স্কোপ রেজলিউশন অপারেটর আই যখন ইউজ করতেছি ইকুয়াল টু 100, তার মানে হচ্ছে সে এখন আই এর ভ্যালুটা নতুন করে অ্যাসাইন করবে হচ্ছে 200, যেটা আগে এখানে যেটা অ্যাসাইন করেছিলাম 100 দিয়ে, এটাকে সে ওভাররাইট করে ফেলবে, ঠিক আছে? মানে একটাই মাত্র কপি তৈরি হচ্ছে, এটাকেই সবাই ব্যবহার করছে, ঠিক আছে? সো এইটাই হচ্ছে আমাদের ভার্চুয়াল বেস ক্লাসের মূল কনসেপ্ট, যা মাত্র যখনই হচ্ছে ইনহেরিটেড হবে
তার যদি প্রিভিয়াস কোনো কপি যদি তৈরি হয়ে থাকে বা এর আগে যদি কেউ ইনহেরিট যদি করে থাকে, তাহলে নতুন করে আর এটার জন্য কোনো কপি তৈরি করে ওইখানে ইনহেরিট করবে না। প্রিভিয়াস যে কপিটা তৈরি হয়েছিল এটাকেই সে ইনহেরিট করে ব্যবহার করবে। সো এখন চলে আসি ভার্চুয়াল বেস স্যার ক্লাসের আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার এখানে আসলে আমরা যে D2 টা দেখলাম, D2 এর মধ্যে কি আসলে আইটা কোথায়? আমি স্যার আইটা তো খুঁজে পাচ্ছি না স্যার, একটু ক্লিয়ার করুন ব্যাপারটা। D2 এর মধ্যে 2 এর মধ্যে বেজ, ঠিক আছে, এই যে বেজ ক্লাস, বেজ ক্লাসটাকে খেয়াল করেছি, এই যে বেজ মানে কি, সে বেজ ক্লাসকে ইনহেরিট করছে। বেস ক্লাসকে যখনই সে ইনহেরিট করছে, বেস ক্লাসটা কোথায়, এই যে বেস ক্লাসের ডেফিনেশনটা, ঠিক আছে। সো আমি এখানে আরো সিম্পলিফাই করে দিই আপনাদেরকে। মনে করেন এখানে এই আইটা নাই, ঠিক আছে, আগে যেখানে ছিল মনে করেন এখানেও ঠিক সেম ব্যাপার, এই আইটা নাই, তাহলে আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে এটা বোঝার জন্য। সো এটা সাপেক্ষে বোঝাই তাহলে হয়তো আগেরটাও ক্লিয়ার হয়ে যাবে যে আইটা আছে হচ্ছে শুধুমাত্র বেস ক্লাসের মধ্যে, ঠিক আছে। বেস ক্লাসের মধ্যে ইন্টিজার আই, এই আই ভেরিয়েবলটা ডিফাইন করা হচ্ছে বেস ক্লাসের মধ্যে। D1 ক্লাসের মধ্যে ডিফাইন করা জে ভেরিয়েবল, D2 ক্লাসের মধ্যে ডিফাইন করা হচ্ছে কে ভেরিয়েবল। বাট D1 যে ক্লাসটা আমি তৈরি করতেছি সেটা কিন্তু একটা ইনহেরিটেড ক্লাস, তার মানে হচ্ছে সে আরেকটা ক্লাসকে ইনহেরিট করছে, সেটাকে বেস ক্লাসকে, এবং বেস ক্লাসের মধ্যে কি আছে, আই নামক ভেরিয়েবলটা আছে। তার মানে কি ইনহেরিটলি D1 এর মধ্যে অ্যাকচুয়ালি আমার দুইটা ভেরিয়েবল, একটা হচ্ছে তার নিজস্ব ভেরিয়েবল আর একটা হচ্ছে তার বেস ক্লাসের ভেরিয়েবল যেটা হচ্ছে আই। সো D1 ক্লাসের মধ্যে আমি দুইটা ভেরিয়েবলকে পাবো, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে জে। ঠিক যেভাবে হচ্ছে আমরা আগের এক্সাম্পল গুলো দিয়ে আসছিলাম, এই যে এখানে আই যে বলছিলাম, খেয়াল করে দেখি ডিরেক্ট ক্লাসের মধ্যে আমি আই কে পাচ্ছি, জে কে পাচ্ছি, কে কে পাচ্ছি, কিন্তু ডিরেক্ট ক্লাসের মধ্যে আমার ভেরিয়েবল আছে শুধুমাত্র জে। তাহলে আই এবং কে কোথা থেকে আসছে, আই আসছে বেস 1 থেকে, কে আসছে বেস 2 থেকে, ঠিক আছে। সো একই রকম ভাবে এইখানেও একই ব্যাপার আমরা বলার চেষ্টা করতেছি। আই আছে হচ্ছে আমার বেস ক্লাসের মধ্যে, তার মানে D1 এর মধ্যে আছে হচ্ছে জে তার নিজস্ব ভেরিয়েবল, আর বেস ক্লাস থেকে আসছে আই। D2 এর মধ্যে তার নিজস্ব ভেরিয়েবল কে, আর বেস ক্লাস থেকে আসছে হচ্ছে আই। এখন যখন অবজেক্টটা তৈরি করতেছি OBJ নাম দিয়ে D3 এর, এই যে D3 ক্লাসটা যখন তৈরি করতেছি, D3 কি কাজ করতেছে, D3 আরেকটা ক্লাস তৈরি করতেছে, সে ইনহেরিট করছে কাকে, D1 কে এবং D2 কে, ঠিক আছে। সে ইনহেরিট করছে D1 কে এবং D2 কে। সো D1 এর মধ্যে কে আছে, জে, না কথাটা ঠিক না, শুধু জে না, D1 এর মধ্যে আছে আই এবং জে। D2 এর মধ্যে আছে কে, কে, শুধুমাত্র কে না, আই এবং কে। তার মানে কি D3 এর মধ্যে আমার আলটিমেটলি আছে হচ্ছে আই, জে, কে, যেখানে দুইটা ভার্সন তৈরি হয়ে গেছে আই এর, দুইটা বেস ক্লাস থেকে। এখন এই জন্যই আমরা কোন আইটাকে অ্যাকচুয়ালি ব্যবহার করব সেটা আমাকে আলাদাভাবে আইডেন্টিফাই করে দিতে হবে, যে আমি বেস ক্লাস আই যেটা D1 এর মধ্যে আসছে সেটাকে আমি ব্যবহার করতে চাচ্ছি, অথবা বেস ক্লাসের আই যেটা D2 এর মধ্যে ব্যবহৃত হচ্ছে সেটাকে আমি ব্যবহার করতে চাচ্ছি। সো সেই কাজটা আমরা করতে পারি, একটা হচ্ছে স্কোপ রেজুলেশন অপারেটরের মাধ্যমে, এই যে এখানে যেটা দেখানোর চেষ্টা করেছি যে D1 এর আইটাকে আমি ব্যবহার করতে চাচ্ছি, অথবা D2 এর আইটাকে আমি ব্যবহার করতে চাচ্ছি। এই জিনিসটাকে আমরা অন্য আরেকটা, এটা যেটা বললাম যে স্কোপ রেজুলেশন অপারেটর দিয়ে ইউজ করতে পারি, অথবা যেই ইনহেরিটেড ক্লাসগুলো তৈরি করছি সেগুলোকে ভার্চুয়াল হিসেবে ডিফাইন করতে পারি, যে সে যখন ইনহেরিট করবে সে ভার্চুয়ালি ইনহেরিট করবে, ঠিক আছে। ভার্চুয়ালি ইনহেরিট করা বলতে এখানে কি বোঝানো হচ্ছে আসলে, যে একটাই মাত্র কপি সে ইনহেরিটেন্সের জন্য ব্যবহার করবে, ঠিক আছে। সো এই যে পাবলিক বেস, এইটা যদি আর কোনো জায়গায় যদি এই বেস ক্লাসটাকে কেউ যদি ইনহেরিট যদি না করে, তাহলে এই শব্দটা, এই যে কিওয়ার্ডটা আমরা ব্যবহার করেছি, এটা আসলে ব্যবহার করা এবং না করা একই কথা। আর কেউ যদি বেস, এই যে এই বেস ক্লাসটাকে কেউ যদি ইনহেরিট যদি না করে,
যেমন এখানে শুধু D1 করলো ইনহেরিট, আর কেউ ইনহেরিট করে নেয়, মানে D2 ইনহেরিট করে নেয় ফর এক্সাম্পল, এবং এরকম কোনো ইনহেরিটেন্সও হয়নি। ঠিক আছে, এরকম যদি হয়ে থাকে যে একটা জায়গায় শুধুমাত্র সে ইনহেরিট হয়েছে, তাহলে কিন্তু এই ভার্চুয়ালে কোনো প্রয়োজন নাই। বাট যদি একাধিক জায়গায় সে যদি ইনহেরিট হয়ে থাকে, যেমন এখানে দেখতে পাচ্ছি ইনহেরিট হয়েছে, এখানে ইনহেরিট হয়েছে, এবং এই D1 এবং D2 এর সাপেক্ষে এখানেও তারা অ্যাকচুয়ালি ইনহেরিট হয়েছে, এটাকে আমরা বলছি হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। ঠিক আছে, বেস ক্লাসকে ইনহেরিট করেছে D1, D1 কে ইনহেরিট করেছে D3, সো মাল্টি লেভেল। ওকে, যেটা আমাদের গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। সো এই ধরনের সিচুয়েশন যদি হয়ে থাকে, তাহলে কোনটাকে সে ব্যবহার করবে, কোন বেস ক্লাসের প্রপার্টিটাকে সে ব্যবহার করবে, সেটাকে আমাকে আলাদাভাবে হচ্ছে আইডেন্টিফাই করে দিতে হবে। এবং এটা একটা ওয়ে আমরা বললাম স্কোপ রেজুলেশন অপারেটর, আর একটা হচ্ছে ভার্চুয়াল বেস ক্লাস। সো যখনই ভার্চুয়াল শব্দটা জুড়ে দেব, তার মানে কি, আমার যত জায়গায় ইনহেরিট হোক না কেন, একটা মাত্র কপির মধ্যেই সবাই কাজটা করবে। মানে কপি তৈরি হবে হচ্ছে একটা, ওই ক্লাসের একটাই মাত্র কপি, সেটার মধ্যেই সবাই হচ্ছে যে প্রপার্টি আছে বা ভ্যারিয়েবল আছে সেগুলোর মধ্যে কাজ করার চেষ্টা করবে। মানে কেউ যদি একবার চেঞ্জ করে, অন্য একটা ক্লাস যখন ওই পার্টিকুলার প্রপার্টিটার উপর কাজ করতে আসছে, তাহলে সে আগের ভ্যালুটাকে চেঞ্জ করে কাজ করবে। তো সেই কথাটা হচ্ছে এইখানে বোঝানোর চেষ্টা করতেছি, একটু বোঝার চেষ্টা করি। D3 একটা অবজেক্ট তৈরি করেছি obj নাম দিয়ে। সো obj.i, ওকে, সো obj.i এখন হচ্ছে 10, যেটা আমরা এর আগের ইয়েটাতে দেখছিলাম যে এখানে হচ্ছে অ্যাম্বিগুয়াস, এখানে আর এটা অ্যাম্বিগুয়াস হিসেবে ব্যবহার হচ্ছে না, অ্যাম্বিগুয়াস হচ্ছে না। তার কারণ কি, আমাদের এখানে আমরা এই ক্লাসগুলোকে D1 ক্লাসকে এবং D2 ক্লাসকে যখন তৈরি করেছি, বলেছি যে বেস ক্লাসটা এখানে ইনহেরিট করছে, সে হচ্ছে ভার্চুয়াল হবে। তার মানে হচ্ছে এই যে আই ভেরিয়েবলটা বেস ক্লাসটার সাপেক্ষে, এই যে আই ভেরিয়েবলটা তার একটাই মাত্র কপি থাকবে। ঠিক আছে, D1 এর জন্য যে কপিটা, সেটা D2 ওই একই কপিকেই ব্যবহার করবে। ঠিক আছে, D3 ওই সেম কপিটাকেই ব্যবহার করবে। যার জন্য এই যে আই কে যখন আমি অ্যাক্সেস করার চেষ্টা করছি, অর্থাৎ আমাদের যখন একটা ভ্যালু অ্যাসাইন করার চেষ্টা করতেছি, এখানে আর কোনো ধরনের অ্যাম্বিগুইটি তৈরি হচ্ছে না। যে কে সিমিলারলি একই রকম ভাবে obj.d1 স্কোপ রেজুলেশন অপারেটর আই। সো এখন খেয়াল করেন, আমরা আরো স্পেসিফিক্যালি বলার চেষ্টা করতেছি D1 এর জন্য যে কপিটা তৈরি হয়েছে, তার আইটাকে আমি নতুন করে একটা ভ্যালু দেওয়ার চেষ্টা করতেছি। এখন এখানে প্রকৃতপক্ষে D1 এর জন্য আলাদাভাবে কোনো আই তৈরি হয়নি, সবার জন্য একটাই কপি আছে। সো D1 যেটাকে ব্যবহার করবে, D2 ও সেটাকেই ব্যবহার করবে। সো আলাদাভাবে যদি স্পেসিফাই করিও, সে আসলে ওই আইটাকেই ব্যবহার করছে। তার মানে কি, D1 স্কোপ রেজুলেশন অপারেটর i ইকুয়াল 100 যখন করছি, এই যে এইখানে যে ভ্যালুটা তৈরি হয়েছিল বা যে ভ্যালুটা এই মুহূর্তে i এর জন্য আছে মানে 10, সে ওইটাকে রিপ্লেস করে দেবে। ঠিক আছে, সো ওইটাই বলছে নো প্রবলেম ওভাররাইটস 10, মানে আগে যে 10 ভ্যালুটা ছিল এটাকে সে ওভাররাইট করে এখন 100 করে দিল। পরের স্টেটমেন্টটাতে D2 স্কোপ রেজুলেশন অপারেটর i যখন 200 করছি, আগের স্টেটমেন্টটাতে যেটা দিয়ে হচ্ছে আমি i কে 100 করলাম, সে ওই লাইনটাকে ওভাররাইট করে i এর নতুন ভ্যালুটা তৈরি করলো 200। মানে একটা কপির মধ্যেই সবাই এখন কাজ করছে। সো এটাকে আমরা বলছি হচ্ছে ভার্চুয়াল বেস ক্লাস। আছে যে আমার যে বেস ক্লাসকে যে ইনহেরিট করছে, ওই বেস ক্লাসটার একটাই মাত্র কপি তৈরি হচ্ছে, এই কপিটাকেই হচ্ছে সমস্ত ইনহেরিটেড ক্লাসের মধ্যে ব্যবহার করতেছে ডিরাইভড ক্লাসগুলো। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? যদি ক্লিয়ার করা না যায়, তাহলে এই স্লাইডটা আমি হচ্ছে একটু ডিসকাস করতে চাচ্ছি বলতে হচ্ছে এটা এতক্ষণ পর্যন্ত যেটা বোঝানোর চেষ্টা করেছি সেই কথাটাই এখানে বলা আছে। সো জাস্ট বাই লাইন হচ্ছে আমি একটু ইয়ে করার চেষ্টা করতেছি। when two or more classes are derived from a common base class, ঠিক আছে, আমাদের আগের স্লাইডটা জাস্ট, ঠিক আছে। সো D1 এবং D2 এর সাপেক্ষে চিন্তা করি এখন। when two or more classes are derived from a common base class, you can prevent multiple copies of the base class member, ঠিক আছে। মাল্টিপল কপিস আমাদের বেস ক্লাসে যে মেম্বার আছে, যেমন এর আগের স্লাইডটার মধ্যে আই, সো আমার বেস ক্লাসের মেম্বার ডাটা মেম্বার আই,
এটা কিন্তু প্রত্যেকটার জন্য একটা একটা করে কপি তৈরি হওয়ার কথা। সো সেই কথাটাই বলা হচ্ছে ইউ ক্যান প্রিভেন্ট মাল্টিপল কপিস অফ দ্য বেস ক্লাস মেম্বার from being present in a class derived from those classes. So এই কথাটুকু in a class derived from those classes. So কোথা থেকে এই যে এই দুইটা ক্লাসকে ইনহেরিট করে আমরা যে D3 ক্লাসটা তৈরি করতেছি, সো এখানে যাতে হচ্ছে এটার একটা কপি এটার একটা কপি আলাদা আলাদা ভাবে যেন নতুন করে ইন্ডিভিজুয়াল কপি যেন না থাকে, সেটার জন্য হচ্ছে আমরা কি করতেছি, by declaring the base class as virtual when it is inherited. আচ্ছা, সো আমরা যখন এটাকে ইনহেরিট করছি তাকে ভার্চুয়াল হিসেবে ডিক্লেয়ার করে দেব। So the only difference between a normal base class and a virtual one is what occurs when an object inherits the base more than once. মানে কি, নর্মাল একটা বেস ক্লাস এবং একটা ভার্চুয়াল বেস ক্লাসের মধ্যে পার্থক্যটা কখন তৈরি হয়, যখন হচ্ছে আমরা সেখান থেকে একটা অবজেক্ট তৈরি করার চেষ্টা করতেছি যেটা হচ্ছে ইনহেরিট করেছে একাধিক বেস ক্লাসকে। আচ্ছা, so if virtual base classes are used, then only one base class is present in the object. So throughout the program ওই পার্টিকুলার বেস ক্লাসটার জন্য একটাই, যখন একটা অবজেক্ট তৈরি করতেছি ওই বেস ক্লাসটার একটাই মাত্র অবজেক্ট তৈরি হবে এবং যত জায়গায় তারা ইনহেরিট হয়েছে প্রত্যেকটা জায়গায় ওই কপিটার উপরেই তারা কাজটা করবে। সো এইটা ছিল হচ্ছে আমাদের মোটামুটি বেস ক্লাস, ভার্চুয়াল বেস ক্লাসের কনসেপ্ট। সো এটার উপর ভিত্তি করেই হচ্ছে আমাদের একটা আরো একটা এক্সাম্পল এখানে দেওয়ার চেষ্টা করেছি। বাম পাশে ক্লাসটাকে দেখার চেষ্টা করি, ক্লাস এ। সো পাবলিক শো একটা মেথড আছে, ওকে, পাবলিক ক্লাস বি আরেকটা ক্লাস যেটা হচ্ছে পাবলিক এ। সো এই ক্লাসটাকে দিয়ে যখন ইনহেরিট করতেছি তার মানে কি, তার মধ্যে এই শো ফাংশনটা চলে এসেছে, রাইট? এটার মধ্যে আর কোনো ডেফিনিশন নেই। ক্লাস সি পাবলিক এ, সেও এই ক্লাসটাকে ইনহেরিট করছে, তার মানে তার মধ্যে শো মেথডটা চলে আসলো ইনহেরিটেড কপি হিসেবে। নাও ক্লাস ডি যে হচ্ছে কি কাজ করছে, পাবলিক বি এন্ড পাবলিক সি। সো এটা হচ্ছে আমার বি ক্লাস, এটা হচ্ছে আমার সি ক্লাস। বি এবং সি ক্লাস দুইটাকেই ইনহেরিট করে ক্লাস ডিটা তৈরি করা হয়েছে। সো এখন আবার খেয়াল করেন বি ক্লাসের মধ্যে অ্যাকচুয়ালি আছে কি, তার নিজস্ব কোনো কিছু নাই, সে বেস ক্লাস থেকে পেয়েছে শো মেথডটাকে। সি ক্লাসের মধ্যে কি আছে, কিছুই নেই, সে অ্যাকচুয়ালি ইনহেরিটেড একটা মেথড পেয়েছে শো মেথড। তার মানে কি বি এর মধ্যে আমার শো মেথড আছে, সি এর মধ্যে শো মেথড আছে। সো দুইটা শো মেথড নিয়ে আমার ডি ক্লাসটা তৈরি হচ্ছে। সো আমি যখন ডি এর একটা অবজেক্ট যখন তৈরি করব, সো ডি এর একটা অবজেক্ট তৈরি করলাম অবজেক্ট, সো অবজেক্ট ডট শো। সো ওয়ান্স अगेन সে কার শো মেথডটাকে কল করবে, বি এর শো মেথডটাকে না সি এর শো মেথডটাকে। সো এই অ্যাম্বিগুইটা দূর করার জন্যই হচ্ছে আমাদের দুইটা ওয়ে, একটা হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর, যেমন এখানে কি করতে পারতাম, ওবিজে ডট সি স্কোপ রেজলিউশন অপারেটর দেন হচ্ছে শো, তাহলে সি এরটাকে সে ব্যবহার করতো। আর যদি বি ইউজ করতাম তাহলে ডট দিয়ে স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে দেন শো মেথডটাকে আমি কল করলে সে ওই পার্টিকুলার ভার্সনটাকে ব্যবহার করতো। সো এইটারই অল্টারনেট ভার্সনটা জাস্ট করসপন্ডিং লাইনগুলো খেয়াল করলে দেখতে পাবো, চেঞ্জের জায়গাটুকু হচ্ছে এইখানে পাবলিক এ, সো তার আগে ভার্চুয়াল শব্দটা আমি দিয়ে দিলাম, পাবলিক এ পাবলিক ভার্চুয়াল। সো এখানে আরেকটা জিনিস খেয়াল করার মতো বিষয়, আমি ইচ্ছে করে এটা এইভাবে করেছি। সো ভার্চুয়াল শব্দটা পাবলিকের আগেও থাকতে পারে পরেও থাকতে পারে, ঠিক আছে? সো আমার জাস্ট ক্লাস নেমটার আগে থাকতে হবে। সো এটা পাবলিক যে কিওয়ার্ডটা বা অ্যাক্সেস মডিফায়ারটা তার আগে থাকতে পারে অথবা পরে থাকতে পারে, কোনো সমস্যা নাই। সো আমি জাস্ট হচ্ছে তাকে ভার্চুয়াল হিসেবে ডিফাইন করে দিলাম, ঠিক আছে? মানে সে যে ইনহেরিট করছে তাকে ভার্চুয়ালি ইনহেরিট করতেছে। সো এই ক্ষেত্রে আমার কোনো প্রবলেম নাই। সো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। সো আমি জাস্ট হচ্ছে যেটা ছিল লাস্টে ভার্চুয়াল বেস ক্লাসের এক্সাম্পলটা একটু করে দেখিয়ে দিচ্ছি, দেন আমরা ক্লাসটা শেষ করে দেব। সো ফার্স্ট দিস ওয়ান, কি ঘটনা ঘটানোর চেষ্টা করছি আমরা,
সো সবাই একটু খেয়াল করব, কম্পাইল করার চেষ্টা করতেছি, সাথে সাথে হচ্ছে আমাদের এরর চলে আসছে। সো এররটা কি একটু দেখার চেষ্টা করি। সো এরর মেইন মাস্ট রিটার্ন ইন্ট। আচ্ছা, এটা আগে ঝামেলা দূর করে দিই, নাহলে আবার মনে হতে পারে যে না এটার জন্য মনে এরর আসছে। ইন্ট so return 0. Okay, so in function int main error request for member I is ambiguous. ঠিক আছে, so candidates are base I মানে দুই জায়গার মধ্যে হচ্ছে আমার এই বেজ আই কে আমি ইউজ করতে পারি। সো কোনটাকে ব্যবহার করব, সো এই জন্য সে বলার চেষ্টা করতেছে যে এটা হচ্ছে ambiguous. সো আমার মনে হয় আমরা দেখতে পাচ্ছি, রাইট, নিচের এররের অংশটুকু। সো এটা অলরেডি আমার ডিসকাস হয়ে গেল, কেননা নিচে অলরেডি এই দুইটা লাইনের জন্য কোনো এরর আর নাই। যখন D1 এর জন্য কাজ করছি, D2 এর জন্য যখন কাজ করছি, কোনো প্রবলেম নাই। সো এখন আমার প্রোগ্রাম উইদাউট এনি এরর, উইদাউট এনি ওয়ার্নিং রান করছে। ঠিক আছে, একই রকম ভাবে এটাকে আমি করতে পারি হচ্ছে ভার্চুয়াল বেস ক্লাস, যেটা বললাম। সো এক্ষেত্রে আমাদের কিন্তু কোনো এরর নাই। ঠিক আছে, সো এখানে কিন্তু আমি obj.i কে ব্যবহার করছি। ঠিক আছে, এবং একটু যদি সি আউট করার চেষ্টা করি, যে আই এর ভ্যালুটা কত, আমরা এটা একটু দেখার চেষ্টা করি এখানে প্রত্যেকটা জায়গায়। ওকে, ওকে, সরি, সরাসরি আই কে আমি কোথা থেকে পাচ্ছি? সো বোঝাই যাচ্ছে সরাসরি আই বলে কোনো কিছু নাই, কেননা অবজেক্টের সাপেক্ষে হচ্ছে আমি এদেরকে অ্যাক্সেস করার চেষ্টা করছি, রাইট। সো খেয়াল করে দেখেন, i is equal to 10, i is equal to 100, i is equal to 200, তো প্রত্যেকেই সেম আই কেই হচ্ছে ব্যবহার করছে। এই যে obj.i obj.i obj.i, আমি কিন্তু obj.i কে প্রিন্ট করেছি। ঠিক আছে, সো আই হোপ আমি কি বলার চেষ্টা করেছি বা ভার্চুয়াল বেস ক্লাস কি কাজ করছে ক্লিয়ার সবাই? কারো কোনো কোয়েশ্চেন আছে কি?